আর আমার কাছে আরো যেটা মনে হয়, মানে একে তো থিওরিটিক্যাল সাবজেক্ট, তো মানে এত বেশি ইজি এটা পাস না করার আসলে এরকম কোনো কারণ নাই। আপনি যদি একটু কিনলি, মানে খুব একটু মনোযোগ দিয়ে যদি আপনি একটু লেখাপড়া করেন, ইজিলি এই সাবজেক্ট আপনি মানে পাস করে যাবেন। ঠিক আছে, বাট মাথায় রাখতে হবে যে আপনার ইনফ্যাক্ট হচ্ছে ইজি সাবজেক্ট, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কখনো কখনো আপনাদের কিন্তু মানে একটু কনফিউজ হওয়ার কোনো সুযোগ আছে। ঠিক আছে, বা পরীক্ষার কোশ্চেন গুলো এরকম ভাবে হয় যাতে মানে একটু স্টুডেন্টরা যাতে ইনফ্যাক্ট হচ্ছে আপনার কিছুটা খানিকটা হলো ধরেন আপনার একটু পাজল হয় বা ধরেন চিন্তা করে। ঠিক আছে, যে মানে কোনটা কি হতে পারে। আর অবশ্যই এমসিকিউ টাইপের যেহেতু পরীক্ষা, তো এগুলো তো খুব মানে আপনার একদিক থেকে ইজি, যে এমসিকিউ যেরকম ইজি, আবার আর এক দিক থেকে ইনফ্যাক্ট হচ্ছে কঠিন এই কারণে যে আপনি একটা ম্যাথমেটিক্সে যেমন ধরেন আপনি করে দিলেন পার্ট বাই পার্ট, হয়তো আপনার ধরেন অ্যান্সারে একটা নাম্বার পাওয়ার, মার্কস পাওয়ার একটা সুযোগ থাকে, কিন্তু এমসিকিউতে আবার সেটা থাকে না। ঠিক আছে, সেই পার্সপেক্টিভে আবার চিন্তা করা যেতে পারে। তো আমরা আজকে কোম্পানিজ অ্যাক্ট দিয়ে শুরু করতে যাচ্ছি। কোম্পানিজ অ্যাক্ট 1994। ঠিক আছে, তো কোম্পানিজ অ্যাক্টের থেকে আমাদের মানে অবভিয়াসলি সবসময়ের জন্য মানে ইনফ্যাক্ট হচ্ছে কোশ্চেন থাকেই, এবং এটা তো বললামই যে মানে ইটস ভেরি মাচ মাচ নিডেড, যে কোম্পানিজ অ্যাক্ট আপনার যে কোনো সময় সব সময়ের জন্যই হুম আপনার একেবারে ক্যারিয়ারে, সেটা আপনি যেই আহ, ইয়েতেই যান না কেন, আপনি সিএফও হন আর কোম্পানি সেক্রেটারি হন, অথবা আপনি হেড অফ ইন্টারনাল কন্ট্রোল হন, ঠিক আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলেই তো আপনি ইনফ্যাক্ট হচ্ছে সবকিছু আপনাকে আইন টাইন সব ভালো মতো মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো এই পার্সপেক্টিভে কোম্পানিজ অ্যাক্ট কিন্তু আপনাকে একেবারে লাইফ লং আপনাকে একেবারে ভালো মতো এটা দেখতে হবে, জানতে হবে। ওকে, সো আমরা ভেরি ফার্স্টলি আমরা ইনফ্যাক্ট হচ্ছে শুরু করি নেচার অ্যান্ড ফরমেশন অফ কোম্পানিজ অ্যাবাউট দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994। দেখতে পাচ্ছেন আমি স্ক্রিন শেয়ারিং দিয়েছি, সবাই দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ব্যাপারে এটাতে আবার একদম একটা ইয়ে আসলো কোত্থেকে, স্পট আসলো কিভাবে, বুঝলাম না তো। কেউ মনে হচ্ছে ড্রয়িং করতেছে। হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা, কোম্পানি হ্যাজ এ, বারবার করে কি হচ্ছে, a company has a dual nature as an association of its members but also as a person, ঠিক আছে, separate from its members. As soon as necessary formalities of incorporation are satisfied, a new entity comes into existence which is separate and distinct from its director and shareholders. বারবার করে বলা হচ্ছে একটা কোম্পানি হচ্ছে আপনার একটা ডুয়েল নেচার। ঠিক আছে, এটা একটা মেম্বারদের অ্যাসোসিয়েশন, ঠিক আছে, বাট এটার একটা সেপারেট এন্টিটি। যখন একটা কোম্পানি আপনার সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন পেয়ে যাচ্ছে, বা ধরেন আপনার আলাদা একটা এন্টিটি হিসেবে এনলিস্টেড হয়ে যাচ্ছে, তখন কিন্তু তার এক্সিস্টেন্সটা হয়ে যাবে মানে টোটালি ডিফারেন্ট, তার শেয়ার হোল্ডার এবং ডিরেক্টরদের থেকে ডিফারেন্ট একটা এন্টিটি হিসেবে সেই মার্কেটে এক্সিস্ট করবে। A company is a business entity registered under the Companies Act 1994. It is a legal entity with a separate identity from those who are its member or operated. Therefore, it can be considered as an artificial person created by the law. Very important একটা part. কোম্পানি সবসময়ের জন্য একটা আর্টিফিশিয়াল পার্সন ক্রিয়েটেড বাই দ্য ল, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, দেয়ারফর ইট ক্যান বি কনসিডার্ড অ্যাজ অ্যান আর্টিফিশিয়াল পার্সন ক্রিয়েটেড বাই দ্য ল। কোম্পানি অবশ্যই পরীক্ষাতে আপনাদের যে ফর্মে কোশ্চেন আসবে সেখানে একটা আর্টিফিশিয়াল পার্সন হিসেবে কোম্পানিকে ট্রিট করতে হবে। ওকে, so as under section 21D, the Companies Act 1994, company means a company formed and registered under this act or an existing company. ঠিক আছে, বুঝা গেল কি? এখন আমাদের সিনপসিস গুলো মানে ইনফ্যাক্ট হচ্ছে প্রিভিয়াস ইয়ারে যে আমাদের যে কোশ্চেন গুলো করা হয় সেইখান থেকে ইনফ্যাক্ট হচ্ছে ডিনোট করে আমার ইনফ্যাক্ট হচ্ছে সিনপসিস গুলো প্রিপেয়ার করা, মানে যে কোশ্চেন গুলোর ইনফ্যাক্ট হচ্ছে আপনার সবসময়ের জন্য বেশি আসে সেখান থেকে করা। ঠিক আছে, এবার আসেন কোম্পানির অবজেক্টিভ প্রাইমারিলি। ধরেন আমরা ইনফ্যাক্ট হচ্ছে মানে কোম্পানি যে ফর্ম করা হয় বা কি অবজেক্টিভ, ডেফিনেটলি একটা অবজেক্টিভ থাকে যে সেটা হচ্ছে আপনার প্রফিট আর্ন করা বা কোম্পানিকে একটা প্রফিটেবল স্টেবল জায়গাতে নিয়ে যাওয়া। ঠিক আছে, দ্যাট ইজ অলসো ওকে, বাট একটা জিনিস ইনফ্যাক্ট হচ্ছে একদম মাথায় রাখতে হবে। হুম, সেটা হচ্ছে
আপনার কোম্পানির প্রাইমারি একেবারে মেজর দুটো অবজেক্টিভ হচ্ছে, নাম্বার ওয়ান টু ইনজেক্ট ডিসিপ্লিন ইন দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড সেকেন্ড ওয়ান টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য ইনভেস্টর। ম্যানেজমেন্টের ভিতর ডিসিপ্লিনটা ইনজেক্ট করতে হবে কোম্পানিজ অ্যাক্টের থ্রুতে, মানে আপনার রুলস রেগুলেশন বা যত রকমের সেকশন সাবসেকশন আছে, আইন কানুন দিয়ে কোম্পানি আপনার ম্যানেজমেন্টটাকে ঠিকঠাক মতো রাখতে হবে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই কোম্পানিজ অ্যাক্টের ইনফ্যাক্ট হচ্ছে আপনার কিন্তু এটার একটা অবজেক্টিভ প্রাইমারি একটা কাজ বলা যেতে পারে। সেকেন্ড ওয়ান হচ্ছে টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য ইনভেস্টর। যে ইনভেস্টররা ইনভেস্ট করেছেন তারা তো চাইবেন যে তাদের একটা ইনভেস্টমেন্টটা যেন সিকিউর থাকে, সেফ থাকে, এবং এর থেকে যেন একটা ভালো রিটার্ন পান, তাই না? আদারওয়াইজ কেন আপনার ইনভেস্টররা একটা কোম্পানিতে ইনভেস্ট করবেন বা শেয়ার হোল্ডার হবেন, বা কেন তারা এখানে ইনফ্যাক্ট হচ্ছে আপনার টাকা পয়সা দিয়ে মালিক হবেন? দরকার নেই তো। যদি তারা ইনফ্যাক্ট হচ্ছে কোনো প্রফিট জেনারেট করতে না পারে, সো সব কিছু মিলায় তাদের ইন্টারেস্টটা সার্ভ করাটাও কিন্তু ইনফ্যাক্ট হচ্ছে আপনার কোম্পানিজ অ্যাক্টের থ্রুতেই করা হচ্ছে। ওকে, পরীক্ষাতে আপনার কোশ্চেন আসলে এমসিকিউ দিয়ে দিল, উইচ টু আর দ্য মেইন অবজেক্টিভ অফ কোম্পানিজ অ্যাক্ট, এইটা একটা দিল, এই দুইটা আপনার নাম্বার ওয়ান নাম্বার টু আলাদা আলাদা করে দিল, তারপর দিল নান অফ দ্য অ্যাবভ। অবশ্যই আপনারা মাথায় রাখবেন, ফার্স্ট অফ অল টু ইনজেক্ট ডিসিপ্লিন ইন দ্য ম্যানেজমেন্ট একটা, সেকেন্ড হচ্ছে টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য ইনভেস্টর, বাস। আপনি কনসেপচুয়ালি যত বেশি ক্লিয়ার হবেন, মাথায় রাখবেন, কনসেপচুয়ালি আপনি যত বেশি ক্লিয়ার হবেন, তত কিন্তু যেখান থেকে কোশ্চেন করুক না কেন আপনি অ্যাপিয়ার করতে পারবেন। আপনি যদি কনসেপচুয়ালি যদি ইনফ্যাক্ট হচ্ছে ক্লিয়ার না থাকেন, তাহলে কিন্তু এটা পারবেন না, ইটস নট পসিবল। সো আপনাদের প্রত্যেককেই মানে কনসেপচুয়ালি মানে একেবারে ভালো মতো ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? কনসেপচুয়ালি যত ক্লিয়ার থাকবেন, তত যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসুক, যে সাবসেকশন থেকে কোশ্চেন করুক না কেন, আপনি অ্যান্সার করে আসতে পারবেন সোফার ইনশাল্লাহ, ঠিক আছে? নাও টাইপ অফ কোম্পানিজ। এখন আমরা জানি ইনফ্যাক্ট হচ্ছে সারা জীবন আপনারা বা আমরা যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে আছি ইন্টারমিডিয়েটের থেকে বা গ্রাজুয়েশন থেকে আমরা জানি কোম্পানি দুইটা টাইপ, একটা হচ্ছে প্রাইভেট আর একটা হচ্ছে পাবলিক, ঠিক আছে? এখন ধরেন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানিজের মেইনলি যে দুইটা টাইপ আছে, এই দুইটারও আবার আরো কিছু মানে আপনার সাব কিছু ক্লাসেস আছে। লাইক আমরা বলি প্রাইভেট কোম্পানি, কোম্পানিজ লিমিটেড বাই শেয়ার, কোম্পানিজ লিমিটেড বাই গ্যারান্টি। একই রকম ভাবে পাবলিক কোম্পানিগুলোকে কোম্পানিজ লিমিটেড বাই শেয়ার, কোম্পানিজ লিমিটেড বাই গ্যারান্টি। গ্যারান্টিটা বলতে হয় যে গ্যারান্টি ফর লিকুইডেশন আর আনলিমিটেড কোম্পানিজ, ঠিক আছে? আর ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ কন্ট্রোল, হোল্ডিং কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানি। ক্লাসিফিকেশন অফ আদার্স, ফরেন কোম্পানি, জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। এখন আমরা একটু দেখি এক এক করে। কোম্পানি লিমিটেড লায়াবিলিটি বাই শেয়ার্স। In these companies, there is a share capital and each share has a fixed nominal value, which the shareholder pays at a time or by the installments. The member is not to pay anything more than the fixed value of the shares, whatever may be the liabilities of the company. একটা কোম্পানি তার মানে একটা লিমিটেড কোম্পানি যখন হয়, আপনি দেখবেন লিমিটেড কোম্পানির শেষে লেখা থাকে এলটিডি বা লিমিটেড পুরাটাই লেখা থাকে। কেন জানেন? বিকজ হচ্ছে ওই কোম্পানিটা শেয়ার দ্বারা আপনার ইনফ্যাক্ট হচ্ছে একেবারে নিয়ে নিত। শেয়ার দ্বারা নির্ণয় করা হচ্ছে যে কোম্পানির কতগুলো শেয়ার আছে, কোম্পানির লায়াবিলিটিস ততটুকু পর্যন্ত, ঠিক আছে? এখন ধরেন এই কোম্পানিগুলো আপনি ইনফ্যাক্ট হচ্ছে লিমিটেড বাই শেয়ার, আর কিছু কোম্পানি থাকে লিমিটেড বাই গ্যারান্টি। কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি, ইন দিস কোম্পানিজ ইচ মেম্বার প্রমিসেস টু পে ফিক্সড সাম অফ মানি ইন দ্য ইভেন্ট অফ লিকুইডেশন অফ দ্য কোম্পানি, দিস অ্যামাউন্ট ইজ কল্ড দ্য গ্যারান্টি। এই গ্যারান্টির এটাকে বলা হয়, এই গ্যারান্টিড এটাকে বলা হয় যে এই জাতীয় কোম্পানিগুলো আপনার যারা ট্রাস্টি বোর্ড থাকে, সেই ট্রাস্টি বোর্ড আপনার একটা ইনফ্যাক্ট হচ্ছে আপনার একটা গ্যারান্টি দিয়ে থাকে যে কোম্পানি যখন লিকুইডেশনে যাবে তখন তারা এটার কোম্পানির যে লাইবিলিটি আছে তারা তখন সেই ফিক্স সামগুলো দিয়ে দিবে। দ্যাটস ইট। সো বেসিক্যালি হচ্ছে কোম্পানি লিমিটেড বাই শেয়ার এবং লিমিটেড বাই গ্যারান্টি, এই দুইটার পর্যায়ে, ঠিক আছে? এই পর্যন্ত কারো কোনো কোয়ারি আছে বা কোনো কোশ্চেন আছে আপনাদের? না স্যার। ওকে, ফাইন। স্যার কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টিটা যদি আর একটু বলতেন। কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি, আচ্ছা কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি হচ্ছে আপনার ধরেন একটা থাকে হচ্ছে আপনার লিমিটেড বাই শেয়ার। ওকে, তো লিমিটেড বাই শেয়ার কোনটা থাকে? লিমিটেড বাই শেয়ার থাকে যতগুলো শেয়ার আছে কোম্পানি
ততগুলো শেয়ার দ্বারা লিমিটেড করা হয়েছে। লাইক একটা কোম্পানির আপনি দেখবেন যে লিমিটেড বাই শেয়ার কোম্পানিগুলোর অ্যানুয়াল রিপোর্ট বা অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হাতে নিয়েও দেখবেন যে মনে করেন 5,000 শেয়ার আছে, 5,000 শেয়ার দ্বারা কোম্পানিটা লিমিটেড। এখন লিমিটেড বাই গ্যারান্টির ক্ষেত্রে এরকম কোনো শেয়ার নাই, কোনো শেয়ার দ্বারা বা কোম্পানির শেষে আপনার এরকম কোনো কিছু বলা নাই যে মানে ইনফ্যাক্ট হচ্ছে কোম্পানি লিমিটেড বাই শেয়ার, এই কোম্পানির আপনার এতগুলো শেয়ার আছে, বা আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টেও কোনো পেইড আপ ক্যাপিটালে আপনি কোনো শেয়ার সংখ্যা দেখতে পাবেন না। কি দেখতে পাবেন? দেখতে পাবেন আপনি ইনফ্যাক্ট হচ্ছে গ্যারান্টি দেখতে পাবেন, যারা ট্রাস্টি বোর্ড মেম্বার আছে তারা একটা গ্যারান্টি দিচ্ছে। মনে করেন কোম্পানি ব্যাংকের থেকে লোন করেছে, লোন করে ব্যবসা করবে, তো এখন ওই কোম্পানির ট্রাস্টি বোর্ডে যারা আছেন তারা তখন একটা গ্যারান্টি দিচ্ছে পার্সোনাল নিজ নামে, যে আমরা গ্যারান্টি দিচ্ছি যে কোম্পানি যখন লিকুইডেশনে যাবে তখন এই যে যে ধার দেনা ব্যাংক লোন যা যা আছে এগুলো সব আমরা নিজেরা পরিশোধ করব। বুঝা গেল? জি স্যার। ওকে, এবার আসেন প্রাইভেট লিমিটেড কোম্পানি। অ্যাজ ডিফাইন্ড ইন সেকশন 2Q অফ দ্য অ্যাক্ট, এই যে ধরেন সাবসেকশনগুলো বলছি যে সেকশন 2Q, যদি আপনাদের মনে থাকে ভালো, না মনে থাকলেও সমস্যা নাই, কিন্তু অন্তত সাবসেকশন টুটা যেন খেয়াল থাকে যে সেকশন টুতে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলা আছে, সাবসেকশন কিউ টু যদি না খেয়ালও থাকে অন্তত টুটুকু যেন খেয়াল থাকে। A private company means a company which, by its article number one, restricts the right to transfer the share, if any, and second, prohibits any invitation to public to subscribe for the shares, if any, or debentures of the company, and limits the number of its members to 50, not including persons who are in the employment of the company. A company incorporates with more than 2% and it is limited to 50 member. একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতে আপনি সেইটাই বুঝবেন যে ন্যূনতম সদস্য সংখ্যা হবে 2 জন এবং সর্বোচ্চ হবে 50 জন। ঠিক আছে? এবং যাদের আপনার শেয়ার ট্রান্সফার করার কোনো রাইট থাকে না, রেস্ট্রিকশন করা থাকে, যারা পাবলিকের কাছে আপনার শেয়ারের জন্য পাবলিক আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিংয়ে করতে পারে না। ঠিক আছে? এবং যাদের সর্বোচ্চ সংখ্যা 50 জন হতে পারে, এই জাতীয় কোম্পানিকে বলা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। ওকে, এবার আসেন পাবলিক লিমিটেড কোম্পানি। In public limited company, public can acquire, own, and sell the share of such type of company at their wishes. The company can issue prospectus to the public to subscribe the share and debentures of the company and thus can collect capital for the company. ঠিক আছে? এই জাতীয় কোম্পানি কি কি থাকে? A companies which is constituted with a minimum of 7 members and maximum is unlimited. And members called shareholders, here the liability is limited up to level of what he is invested. এই জাতীয় কোম্পানি আপনার যেটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, ওই যে বলেছিলাম যে শেয়ার দ্বারা সীমাবদ্ধ থাকবে। ঠিক আছে? যতটুক পর্যন্ত আপনি ইনভেস্টমেন্ট করেছেন, ইনভেস্টররা যেই পরিমাণ শেয়ার কিনেছেন ততটুকুই হবে আপনার পেইড আপ ক্যাপিটাল। ওকে? এবং পাবলিক লিমিটেড কোম্পানিতে আপনার যেটা হয়, পাবলিক লিমিটেড আর পাবলিকলি লিস্টেড আমরা একটু পরেই দেখব, দুটা আলাদা। তবে পাবলিক লিমিটেড কোম্পানি থেকেই আপনাকে লিস্টেড কোম্পানিতে যেতে হয়। সো যখন আপনি লিস্টেড হয়ে যাবেন তখন আপনার শেয়ার পাবলিকরা যে কোনো মানে এই যে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগং স্টক এক্সচেঞ্জে আপনার কোম্পানির শেয়ার তারা কেনা বেচা করতে পারবেন ইজিলি। দে ক্যান অ্যাকোয়ার, দে ক্যান ওন, দে ক্যান সেল দ্য শেয়ার অফ সাচ টাইপ অফ কোম্পানি অ্যাট দেয়ার উইশেস। ঠিক আছে? এটাই বোঝানো হচ্ছে। কারো কোনো কোয়েরি থাকলে করতে পারেন, কোনো কোশ্চেন থাকলে। কারো কোনো কোয়েরি নাই? আচ্ছা, সিনাপসিসটা আমি আপনাদেরকে এখানে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে ইনফ্যাক্ট হচ্ছে এটা নিয়ে নেন, শেয়ার করে নেন। আমি সিনাপসিসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওয়েট আ মিনিট।
আপনাদের কি কোনো কমন মানে ইমেল অ্যাড্রেস ওপেন করা হয়েছে? নো স্যার। ক্লাস রিপ্রেজেন্টেটিভ, আপনাদের তো এটা করতে হবে না? সব স্টুডেন্টদের কমন একটা গ্রুপ, একটা ইমেল অ্যাড্রেস ওপেন করবেন, টিচাররা সেখানে সিনপসিস পাঠাবে, আপনারা সবাই শেয়ার করে নিয়ে নিবেন, এরকম একটা ইনফ্যাক্ট হচ্ছে কোনো কিছু তো দরকার হবে আপনাদের। ঠিক আছে, দ্যাটস বেটার। আই থিঙ্ক এই করেসপন্ডেন্স বা এই যে আমি এখানে সিনপসিসটা দিয়ে দিয়েছি, পেয়েছেন আপনারা? চ্যাট বক্সে সিনপসিসটা দিয়েছি। জি স্যার, পেয়েছি। ওকে ফাইন, ঠিক আছে। আমরা জাস্ট হচ্ছে একটা মানে 10 to 15 মিনিটসের একটা ব্রেক নিচ্ছি, নামাজ পড়ে এসে আবার আমি আবার নেক্সট সিনপসিসে চলে যাচ্ছি। ঠিক আছে। জি স্যার।
হ্যালো, কেউ ক্লাসে আছেন? হ্যাঁ হ্যাঁ আছে। ক্লাস কখন শুরু হবে? 5 মিনিট। শুরু হয়েছে স্যার, একটু নামাজে বিরতি দিছে। ওকে।
ওকে, এবার আমরা আমাদের সেকেন্ড সিনপসিসে চলে যাচ্ছি, ঠিক আছে? স্যার স্লাইড গুলো কি স্যার পিডিএফ করে দেওয়া যায়? নাকি স্যার বলেছিল স্যার ওয়ার্ডটা পারে না, পিডিএফ করে হ্যাঁ, দিয়ে দিই। সরি, আমি আমি অতটা আপনার কথা বুঝতে পারছি না, আরেকবার বলবেন কি করতে হবে? স্যার সিনোপসিসটা হচ্ছে পিডিএফ করে দেওয়া যায় কিনা, কারণ অনেক কিছু মেসেজ দিয়েছিল যে পারে না, তো জন্য বেটার হয় যদি পিডিএফ হয়। সিনপসিস গুলো পিডিএফ করে দেয়া যায় কিনা? জি জি স্যার। আচ্ছা 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 আচ্ছা, ওকে, হ্যাঁ, পিডিএফ করে দেয়া যাবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন?
জি স্যার, Yes, দেখতে sir. পাচ্ছি। ওকে, ফাইন। আচ্ছা, ওয়েট এ মিনিট, দাঁড়ান, আমি আপনাদেরকে না না না, এই সিনাপসিসটা না, ওয়েট, এটা আগেরটা, একটু স্টপ শেয়ারিং দিয়ে দিচ্ছি, এটা লাগবে আগে। আচ্ছা, ঠিক আছে। দেখেন, এটা হচ্ছে, তার আগে একটু আপনাদেরকে জাস্ট একটু ব্রিফ করে নিই শর্টলি। সেটা হচ্ছে মানে আপনার একটা কোম্পানির খুব ইম্পর্টেন্ট মেইন দুইটা কম্পোনেন্ট হচ্ছে, ডকুমেন্টারি কম্পোনেন্ট হচ্ছে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন এন্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। ঠিক আছে, যে দুটাকে আমরা একসাথে বলি হচ্ছে মেমার্স। তো মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন আর আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, এই দুইটা হচ্ছে একটা, আপনি যখন একটা কোম্পানি ফর্ম করতে যাবেন তখন আপনার এই দুইটা মানে মেইন মেজর এই ডকুমেন্টস গুলো আপনার লাগবেই। এগুলো ছাড়া আপনি কোম্পানি কোনোভাবেই ফরমেশন ফর্ম করতে পারবেন না। ওকে, তো এখন আপনার এই কোম্পানি ফরমেশনের সময় আপনার এই মেমোরান্ডাম আর আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনটা আপনার কি হয়, এই মেজর এই ডকুমেন্টগুলো আপনাকে মানে যেটা হয়, মানে ফরমেশনের আগে মোটামুটি ধরেন কোম্পানির ইনহাউস মেম্বার বা ধরেন আপনার ল ফার্মের থেকে অথবা আপনার সিএ ফার্ম থেকে তারাই মোটামুটি এগুলো আপনার প্রিপেয়ার করে করে তারপর আপনার আরজিএসসি মানে রেজিস্টার অফ জয়েন্ট স্টক অ্যান্ড কোম্পানিজে গিয়ে সাবমিট করতে হয় অনেক ডকুমেন্ট সহ। এই মেমোরান্ডাম এবং আর্টিকেলস হচ্ছে আপনার কোম্পানির একেবারে কি বলা যেতে পারে, মানে একেবারে আপনার মেইন ডকুমেন্ট, মানে একদম বাইবেল টাইপের। ঠিক আছে, কোম্পানির মেইন কম্পোনেন্ট একদম। এই দুটো ছাড়া আপনার একটা কোম্পানি কোনোভাবেই আপনি ফর্ম করে মানে রুলস রেগুলেশন গভর্নেন্স কিছু করতে পারবেন না। তো আমরা এখানে এদের একটু কিছু পার্থক্য দেখবো, অ্যাকচুয়ালি ঠিক পার্থক্য বলা যায় না, ডিফারেন্স বিটুইন মেমার্স এর মেমোরান্ডাম এন্ড আর্টিকেলস এর কিছু জিনিস আমরা আসলে ডিসকাস করব। ঠিক আছে, মেমোরান্ডাম ইজ দ্য ফান্ডামেন্টাল ডিড অফ দ্য কোম্পানি ডিটারমিনিং ইটস কনস্টিটিউশনস অ্যান্ড অবজেক্টিভস। ঠিক আছে, আর আর্টিকেলস আর রুলস রিগার্ডিং ইন্টারনাল ম্যানেজমেন্ট। এখন দেখেন, মেমোরান্ডামকে বলছে ফান্ডামেন্টাল ডিড অফ কোম্পানি ডিটারমিনিং দ্য কনস্টিটিউশন অ্যান্ড অবজেক্টিভ, মানে একটা কোম্পানির একটা সংবিধান বা গঠনতন্ত্রই বলা হচ্ছে মেমোরান্ডামকে। ওকে, মেমোরান্ডামটা হচ্ছে মোস্ট ফান্ডামেন্টাল ডিড। মেমোরান্ডামটা আপনার ফার্স্ট অফ অল, মেমোরান্ডামে আপনি কখনো কোনো অল্টারেশন করতে পারবেন না উইদাউট প্রেয়ার অ্যাপ্রুভাল অফ হাইকোর্ট। ঠিক আছে, আর আর্টিকেলস হচ্ছে আপনার কি, রুলস রিগার্ডিং ইন্টারনাল ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট কিভাবে চালাবেন, ইন্টারনাল ম্যানেজমেন্ট কিভাবে আপনি ইনফ্যাক্ট হচ্ছে মানে কম্পিটিটিভ করবেন, কিভাবে বেটার আউটপুট পাবেন, এই জিনিসগুলো সব ডিসকাশন করা থাকে হচ্ছে আপনার আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে। আর মেমোরান্ডামটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল ডিড। এখানে বলে দিচ্ছে মেমোরান্ডাম ইজ দ্য মেইন গাইডলাইন অফ দ্য কোম্পানি, আর আর্টিকেলস এটা বলে দিচ্ছে এনি রুলস ইন দ্য আর্টিকেলস কন্ট্রারি টু দ্য মেমোরান্ডাম ইজ ইনভ্যালিড। সো মেমোরান্ডামটা হচ্ছে মেইন গাইডলাইন, মেমোরান্ডামের বাইরে যেয়ে আপনি কখনোই কিছু করতে পারবেন না। আর আর্টিকেলসেরটা হচ্ছে আপনার মানে কোনো রুলস যদি আপনার যেটা মানে মেমোরান্ডামের সাথে আপনার কন্ট্রাডিক্টরি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার মেমোরান্ডামটা কন্ট্রারি টু দ্য মেমোরান্ডাম ইজ ইনভ্যালিড, মানে তখন আপনার এই আর্টিকেলসের এটা তখন ভ্যালিড থাকছে না, এটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে। মানেটা কি দাঁড়াচ্ছে, মানে মেমোরান্ডামে যা থাকবে সেটাই আপনার মোস্ট ভ্যালিড, এটা মাথায় রাখতে হবে। এবং আরেকটা জিনিস, আরেকটা জিনিস হচ্ছে আপনার যেটা মেমোরান্ডামের বাইরে গিয়ে আপনি কখনোই কোনো কিছু করতে পারবেন না। ঠিক আছে, আর আর্টিকেলস এর ক্ষেত্রে হচ্ছে আপনার আর্টিকেলসে যদি কখনো আপনি কোনো কিছু চেঞ্জ চান বা কোনো কিছু ইনফ্যাক্ট হচ্ছে কোনো কিছু করতে চান, সেটার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আর্টিকেলস এর ক্ষেত্রে, আপনার ইন্টারনালি আপনারা ইনফ্যাক্ট হচ্ছে চাইলে করতে পারবেন। হুম, ইন্টারনালি আপনারা চাইলে করতে পারবেন। কি ব্যাপার,
মেমোরান্ডামে কোনো মেজর যদি চেঞ্জ করতে হয়, কোনো মেজর কোনো আপনার মানে রুলস বা কোনো অবজেক্টিভ বা কোনো ক্লজও যদি আপনাকে চেঞ্জ করতে হয়, তাহলে আপনার অবশ্যই সেটা হাইকোর্টের পারমিশন লাগবে। বলেই দিচ্ছে, অল্টারেশন অফ মেমোরান্ডাম ইজ ডিফিকাল্ট, সাম কেসেস ইট রিকোয়ার্স কোর্টস পারমিশন। সাম কেসেস না বলে মানে উই ক্যান সে দ্যাট মোস্ট অফ দ্য কেসেস ইট রিকোয়ার্স কোর্টস পারমিশন। হাইকোর্টের পারমিশন ছাড়া আপনি কখনোই মেমোরান্ডাম চেঞ্জ করতে পারবেন না। অল্টারেশন অফ আর্টিকেল ইজ ইজি, ইট রিকোয়ার্স এ স্পেশাল রেজলিউশন। আর্টিকেলস এর অল্টারেশনের জন্য আপনাকে কি করতে হবে, আপনার শেয়ার হোল্ডারদের ভিতরে আপনি একটা ইজিএম করে, মানে এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং করে আপনি ইনফ্যাক্ট হচ্ছে একটা স্পেশাল রেজলিউশন পাস করলেই আপনার আর্টিকেলস এর আপনার চেঞ্জ হয়ে যাবে। ওকে। মেমোরান্ডাম ডিফাইন্স দ্য পাওয়ার অফ দ্য কোম্পানি। আর্টিকেলস ডিফাইন দ্য ইন্টারনাল রেগুলেশন অ্যান্ড ম্যানেজমেন্ট প্রসেস। মেমোরান্ডাম আপনার কোম্পানির আপনার কি কি পাওয়ার আছে, আপনি কি কি পাওয়ার এক্সারসাইজ করতে পারবেন, আপনার কতটুকু পর্যন্ত লিমিট আছে, এগুলো সবকিছু মেমোরান্ডাম ডিফাইন করে দিচ্ছে। ঠিক আছে। আর আর্টিকেল আপনাকে বলে দিচ্ছে, সরি এক্সকিউজ মি, আমার আসলে ঠান্ডা লাগছে। আর্টিকেলস ডিফাইন দ্য ইন্টারনাল রেগুলেশন অ্যান্ড ম্যানেজমেন্ট প্রসেস। ঠিক আছে, ইন্টারনাল ম্যানেজমেন্ট রেগুলেশন কিভাবে আপনার অ্যাক্টিভ হবে বা এগুলোকে আপনি কিভাবে আরো বেশি ইনফ্লুয়েন্সিয়াল করতে পারবেন, এই জিনিসগুলো আপনার আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে ইলাবোরেট করা থাকছে। Acts done by the company beyond the power of the memorandum is void, which cannot be ratified. মেমোরান্ডামের আপনার বাইরে কোনো কিছু যদি থেকে থাকে, আপনি যদি সেই একটা আপনি এক্সিকিউট করেন, তাহলে সেটা অবশ্যই ভয়েড হয়ে যাবে। এবং এটাকে ক্যান নট বি রেটিফাইড, মানে এটাকে আপনার রেটিফাই কি বলা যায়, মানে কখনো আর মানে কারেকশন করা বা এটাকে মডিফাই করা বা অ্যামেন্ড করার সুযোগ থাকছে না। ঠিক আছে। But acts done by the company beyond the articles can be ratified by the shareholders provided they are within the power of the memorandum. বাট মেমোরান্ডামে আপনার যেই পাওয়ারটা দেয়া আছে সেইটাকে আপনি ইউজ করে আর্টিকেলসে যদি আপনি এরকম কোনো কাজ করে থাকেন, সেটাকে আপনি শেয়ার হোল্ডারদের দ্বারা এজিএম বা ইজিএম এ আপনি চাইলে সেটাকে র্যাটিফাই করতে পারবেন। ঠিক আছে, সেটাই বলা হচ্ছে। কারো কোনো কোয়ারি আছে মেমোরান্ডাম বা আর্টিকেলস নিয়ে? স্যার একটু উদাহরণ দিলে ভালো হতো। স্যার 5 নম্বর পয়েন্টটা আবার একটু বললে ভালো হতো। 5 নাম্বার পয়েন্টটা, আচ্ছা ঠিক আছে। আর উদাহরণ যেটা সাব্বির যেটা বলছিলেন, আচ্ছা ঠিক আছে। আমি মেমোরান্ডামের আর আর্টিকেলস এর একটা কপি আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দেন, বড় ফাইল তো, আমি ইনফ্যাক্ট হচ্ছে একটা ফরওয়ার্ড করে দিব, আপনারা একটু দেখে নেবেন কি কি ক্লজ থাকে বা না থাকে। ঠিক আছে। আচ্ছা, 5 নাম্বার পয়েন্টটাতে আমরা আসি, যেটা নাসির বললেন। আচ্ছা, অ্যাক্টস ডান বাই দ্য কোম্পানি বিয়ন্ড দ্য পাওয়ার অফ দ্য মেমোরান্ডাম ইজ ভয়েড হুইচ ক্যান নট বি রেটিফাইড। আর ধরেন আপনি এমন কোনো কাজ করলেন কোম্পানির, ঠিক আছে, যেটা আপনার মেমোরান্ডামে নাই, মেমোরান্ডামে উল্লেখ করা নাই, সেরকম একটা কোনো কাজ করে ফেললেন, সেই কাজটা বাতিল হয়ে যাবে। ঠিক আছে, এটা ভয়েড হয়ে যাবে, মানে বাতিল হয়ে যাবে, এই কাজটা আপনার অ্যাকসেপ্টেবিলিটি পাবে না। ওকে স্যার, মেমোরান্ডামে বলা নাই, বুঝতে পারছি। মেমোরান্ডামে বলা নেই এমন কোনো কাজ আপনি করতে পারবেন না, বাট মনে করেন আর্টিকেলসে বলা নেই এমন কোনো কাজ করলেন, সেটা পরবর্তীতে শেয়ার হোল্ডারদেরকে দিয়ে আপনি মানে ইনফ্যাক্ট হচ্ছে এটাকে কারেকশন করায় নিতে পারবেন। ঠিক আছে। কিন্তু আপনি মেমোরান্ডামের বাইরে গিয়ে আপনি কিছু করতে পারবেন না। এবার আসেন ইলিগাল অ্যাসোসিয়েশন। No company, association, partnership shall be formed consisting 10 members for banking business and more than 20 members for other business unless it is registered under this act. If any association is formed contravening this section shall be an illegal association. Companies Act section 4 বলা হচ্ছে illegal association। কোনো কোম্পানি অ্যাসোসিয়েশন পার্টনারশিপ শ্যাল বি ফর্মড কনসিস্টিং 10 মেম্বার, ব্যাংকের বিজনেসের জন্য কমপক্ষে 10 জন লাগবে। ঠিক আছে, অ্যান্ড মোর দেন 20 মেম্বার্স ফর দ্য বিজনেস আনলেস ইট ইজ রেজিস্টার্ড আন্ডার দিস অ্যাক্ট। এই আইনের আওতায় মানে কোম্পানিজ অ্যাক্টের আইনের আওতায় আপনার ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে ন্যূনতম 10 জন এবং সর্বোচ্চ আপনার 20 জন মেম্বার লাগবে। ঠিক আছে। এখন ধরেন আপনি এর বাইরে গিয়ে আপনি যদি কোনো কোম্পানি ফর্ম করলেন, এই আইনটার মানে আপনি যদি ইলিগাল, সেটা হয়ে যাবে কি ইলিগাল অ্যাসোসিয়েশন, অবৈধ। অবৈধ একটা কোম্পানি হিসেবে সেটাকে ট্রিট করা হবে, সেটা কোনো বৈধতা পাবে না, বিকজ আপনি কোম্পানিজ অ্যাক্টের সেকশন 4 নাম্বারটা ক্লজটা কমপ্লাই করেন নাই। ওকে। সো নন কমপ্লায়েন্স হয়ে গেলে অবশ্যই সেটাকে আপনার অবৈধ হিসেবে ট্রিট করা হবে, এটাই বলা হচ্ছে।
এরপরে আসেন স্টেপ দ্য স্টেপস ইনভলভড ইন দ্য ফরমেশন অফ এ কোম্পানি আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994 ফরমেশন অফ এ কোম্পানি সেকশন 5 two or more persons, not more than 50, and seven or more persons unlimited may form a private or public limited company respectively by subscribing their signature in the memorandum of association. They may form a company limited by share, a company limited by guarantee, and unlimited company. আমরা যেটা বলেছিলাম যে কোম্পানি ইনফ্যাক্ট হচ্ছে আপনার কয় রকমের হয়, লিমিটেড বাই শেয়ার, লিমিটেড বাই গ্যারান্টি, এই দুইটাই। আর আনলিমিটেড কোম্পানি একটা নতুন কনসেপ্ট আমাদের দেশে, এখন পর্যন্ত এটার আওতায় কোনো কোম্পানি আসলে রেজিস্টার্ড হয় নাই ইয়েট। ঠিক আছে, তো এখন কোম্পানি ফরমেশনের স্টেজগুলো একটু আমরা ডিসকাস করব। একটা কোম্পানি ফরমেশনে গেলে আপনার মোটামুটি মেইন তিনটা স্টেজ আছে: প্রমোশন, রেজিস্ট্রেশন, কমেন্সমেন্ট অফ বিজনেস। ঠিক আছে, আমরা এক এক করে একটু প্রসিড হই। ওকে, প্রমোশন স্টেজে কি কি থাকে? প্রমোশন স্টেজে ফার্স্ট অফ অল থাকছে হচ্ছে আপনার প্রমোটার। প্রমোটার কারা? ধরেন আপনি একটা কোম্পানি, মানে আপনার ব্রেন চাইল্ড, আপনাদের ভিতর থেকে এখানে নাসির উদ্দিন আছেন, ঠিক আছে? নাসির চিন্তা করলেন যে এরকম একটা কোম্পানি ফর্ম করতে চাই, যে কোম্পানিটা মানে আমরা কয়েকটা ফ্রেন্ডরা মিলে করব, প্রফিট আর্নও হবে, এবং এর পাশাপাশি এই কোম্পানিটা দিয়ে আমরা ইনফ্যাক্ট হচ্ছে মানে ভবিষ্যতে আরো ডিফারেন্ট ভেঞ্চার আমরা এক্সপ্লোর করব। ঠিক আছে, এরকমটা চিন্তা করলেন। তো এরকমটা চিন্তা করে ইনফ্যাক্ট হচ্ছে একটা কোম্পানি ফরমেশনের কথা ভাবলেন, যে আর তার কিছু লাইক অ্যালাইক ফ্রেন্ডদেরকে নিয়ে চিন্তা করলেন। তো এই যে যে ইনফ্যাক্ট হচ্ছে আপনার চিন্তাটা নাসির সাহেবের মাথায় আসলো, ঠিক আছে, ফার্স্ট অফ অল এটা ওনাকে বলা হবে লিড প্রমোটার, যেহেতু মেইন কনসেপ্টটা আগে ওনার থেকে অরিজিনেটেড হয়েছে। বুঝাতে পারছি? আপনারা রিপ্লাই দিয়েন, রেসপন্স করেন, আদারওয়াইজ কিন্তু আমি বুঝতেও পারছি না যে আপনারা আসলে অ্যাক্টিভ স্যার আছেন কি। বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো এখন আপনাদের এই লিড প্রমোটার মনে করেন নাসির সাহেব আছেন। এখন নাসির সাহেবের সাথে বাকি যারা যারা আছেন আরো মনে করেন 5 জন ফ্রেন্ড মিলে বললো যে 6 জন ফ্রেন্ড, যে টোটাল 7 জন লাগবে, যে আমরা 7 জন মিলেই একটা ব্যবসা করব, এবং আমাদের মেইন মানে এই যে যে লিড প্রমোটার হিসেবে নাসির আছে। ঠিক আছে, তখন তারা কি করলো, তারা মিলে চিন্তা করবে যে আচ্ছা ঠিক আছে, আমরা এখন প্রমোশন স্টেজে আছি, আমরা আরো এখানে প্রমোটার নিব। ঠিক আছে, সবাই মিলে কালেকটিভলি বেশি মানুষ হব, আমাদের শেয়ার হোল্ডারের মানে শেয়ার হোল্ডারের সংখ্যা বেশি হবে, আমাদের ইকুইটি ক্যাপিটালও বেশি হবে। মানুষ যত বাড়বে আমার অবশ্যই ক্যাপিটাল প্রপোর্শনেটলি বাড়বে অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে, এরপর তারা কি করলো, প্রমোশন স্টেজে প্রমোটার আগে নিজেরা ঠিক করার পরে তারপর তারা মিলে কি করবে, একটা ক্লিয়ারেন্স অফ নেম, মানে আরজেসির ওয়েবসাইট থেকে একটা নেম ক্লিয়ারেন্স নিতে হয়। একটা নেম ক্লিয়ারেন্স নিতে হয়। আপনারা যেই নামে কোম্পানি ফর্ম করছেন ওই নামে আগে পরে কোনো কোম্পানি রেজিস্টার্ড হয়েছে কিনা, এই মর্মে আপনাদের একটা নেম ক্লিয়ারেন্স নিতে হয়। যদি এই মানে আপনি আরজিসি ওয়েবসাইটে আপনারা প্রমোটাররা যখন ঢুকে একটা নাম দিলেন, সাপোজ আপনারা দিলেন কি হতে পারে, মিষ্টির দোকান আছেন একটা ফুলকুলি, যে ফুলকুলি সুইটস। ঠিক আছে, এখন দেখা গেল যে ফুলকুলি নামে অলরেডি একটা আপনার রেজিস্টার্ড একটা কোম্পানি আছে। তো তাহলে এই ফুলকুলিটা আপনার ইনফ্যাক্ট হচ্ছে কিন্তু আর হচ্ছে না। তখন আপনারা কি করবেন, আপনারা দেখবেন যে নতুন কোনো নামে আপনারা আর একটা কোনো কিছু পান কিনা। ঠিক আছে, আপনারা নতুন কোনো নামে আনকমন কিছু, যেমন ধরেন কি হতে পারে, ফুলকলি সুইটস আছে, এখন আপনারা ধরেন যে কোনো নাম হতে পারে, নেহা অ্যান্ড সুইটস। ঠিক আছে, নেহা অ্যান্ড সুইটস নামে আপনারা দিলেন, যে এই নামে কোনো নাম নাই, আপনারা দিয়ে দেখলেন যে এই নামটা ক্লিয়ারেন্স পাওয়া গেছে। তখন আপনারা কি করলেন, আপনারা নাম দিয়ে দিলেন নেহা অ্যান্ড সুইটস। ঠিক আছে, এই যে একটা নতুন আপনারা নাম পেয়ে গেলেন। তো এইটা কিন্তু ইনফ্যাক্ট হচ্ছে আপনাদের আরজিসি থেকে আপনাদেরকে নিতে হবে। ঠিক আছে, আরজিসির ওয়েবসাইট থেকে আপনাদেরকে ইনফ্যাক্ট হচ্ছে রেজিস্টার্ড করে এটা নিতে হবে। এরপরে আসেন স্পন্সর সিকিউরিটি। এই যে যারা প্রমোটার আছেন এদের ভিতর থেকে এখন স্পন্সর শেয়ার হোল্ডার কে হবেন, কয়জন হবেন, সেটা আপনারা চিন্তা করবেন। সেটা চিন্তা করে আপনারা দেখা গেল আপনারা ঠিক করলেন যে আমাদের ভিতর থেকে যে কয়জন আছে আমরা মিলে এখান থেকে আমাদের ভিতর থেকে কয়েকজন আমরা স্পন্সর শেয়ার হোল্ডার হব। 7 জন ছিলেন আপনারা, হ্যাঁ প্রমোটার, তাদের থেকে আপনারা ঠিক করলেন যে আমরা স্পন্সর হব 4 জন। আমরা 4 জন মিলে আমরা স্পন্সর শেয়ার হোল্ডার হয়ে যেতে চাই। আর বাকি যারা থাকবে তারা ইনফ্যাক্ট হচ্ছে জেনারেল শেয়ার হোল্ডার থাকুক বা ডিরেক্টর থাকুক, সমস্যা নাই, কিন্তু স্পন্সর আমরা সবাই হব না। সো প্রমোটারদের থেকে ছিল 7 জন, সেটাকে আপনারা এখন হয়ে গেলেন কয়জন, আপনারা এখন চলে আসলেন
মানে স্পন্সর ইকুইটি কন্ট্রিবিউট করার জন্য টাকা পয়সা বেশি দিতে হবে, সেই ক্ষেত্রে আপনারা চলে আসেন 4 জন। ওকে, বাকি যারা আছেন তারা কিন্তু আপনার প্রমোটার থেকে সরে যায় নাই, তারা স্পন্সর হলো না। ওকে, বুঝাতে পারলাম কি? তারা কি থাকবে, তারা জেনারেল শেয়ার হোল্ডার অথবা 2% শেয়ার কিনে ডিরেক্টরও থাকতে পারবেন। এরপর কি হচ্ছে, কনসেন্ট অফ দ্য ডিরেক্টর। যখন আপনার স্পন্সররা মিলে ইকুইটি আপনার ইনফ্যাক্ট হচ্ছে জেনারেট করলো, মানে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে কোম্পানির নামে ক্যাপিটালের টাকা, ইকুইটির টাকা তারা যখন সাবমিট করলো, ডিপোজিট করলো, তারপর আপনার আসলো ডিরেক্টরশিপ কারা নিবে। বিকজ আপনি একটা শেয়ারের দাম হতে পারে আপনার নমিনাল ভ্যালু ধরলেন 10 টাকা, আপনি 5,000 শেয়ার কিনলেন। এখন 5,000 টোটাল কোম্পানির শেয়ার আছে আপনার ধরেন 5 লাখ, তার ভিতরে আপনি কিনলেন 5,000, কত পার্সেন্ট হলো বলেন? 5 লাখ শেয়ারের ভিতর 5,000 কত পার্সেন্ট হলো? 1%, স্যার। পার্সেন্টেজ? হ্যাঁ, 1%। 1%। স্যার 4%। 1%। 1%। আচ্ছা, এখন আপনার ইনফ্যাক্ট হচ্ছে আপনি চিন্তা করলেন যে 1%-এ তো আমি ডিরেক্টর হতে পারবো না, মিনিমাম আমার 2% শেয়ার লাগবে ডিরেক্টরশিপ হতে হলে, এটা আইন। ঠিক আছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আপনার একটা আইন আছে। তো পাশাপাশি ইনফ্যাক্ট হচ্ছে আপনার কি হচ্ছে, যে আপনি চিন্তা করলেন যে আচ্ছা ফাইন, আমি যেহেতু এখন মানে ডিরেক্টর হতে চাই, তাহলে আমাকে 2% শেয়ার কিনতে হবে। তো আপনার 5 লাখ শেয়ারের 2% মানে হচ্ছে আপনার কত, 10,000 শেয়ার। আপনি 10,000 শেয়ার কিনলেন, বিকজ আপনি ডিরেক্টরশিপ চান। ডিরেক্টরশিপটা কি, যারা শেয়ার হোল্ডার আছে তাদের ভিতর থেকে অ্যামং দেম আপনি একটা বোর্ড অফ ডিরেক্টর আপনারা মানে ফর্ম করবেন। ঠিক আছে, যে বোর্ড মিলে সবকিছু ডিসিশন মেক করবে মোস্ট অফ অল। ঠিক আছে, এটাই বোঝানো হচ্ছে। সো আপনার এই কনসেপ্টের জন্য আপনার কি হচ্ছে, আপনাকে মানে নিতে হচ্ছে কনসেন্ট ডিরেক্টর হিসেবে। আপনি যে ডিরেক্টর হিসেবে কাজ করতে রাজি আছেন, এটার একটা কনসেন্ট আপনাকে জমা দিতে হবে। স্যার, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ প্লিজ। স্যার, আমি মানে কিছুদিন হবে আগে আমি একটা এখানে দেখছি যে স্যার একক ব্যক্তি দ্বারা একটা কোম্পানি গঠন করা যায়, কিন্তু স্যার এটার প্রসেসটা কি হবে? তো এটা কি হবে? বুঝি নাই, একক ব্যক্তি? হ্যাঁ স্যার, একজন ব্যক্তি দ্বারা কোম্পানি গঠন করা যায়। আচ্ছা, দীপু, আমি আপনারটা অ্যান্সারটা দিচ্ছি। এটা আমি এই যে এখন আমরা এই যে ইনফ্যাক্ট হচ্ছে মানে সিঙ্গেল পার্সন, আমি বলছিলাম যে এখন কিন্তু আপনার মানে একজন দিয়ে একটা কোম্পানি করার একটা আইন এসছে 2-3 বছর আগে। ঠিক আছে, লাস্ট গভর্নমেন্টের আমলে। বাট টিল টু ডেট আরজিসিতে এরকম কোনো সিঙ্গেল ওনার আপনার কোনো কোম্পানি ফর্ম হয়নি। ওকে, অ্যান্ড অ্যাজ ওয়েল ধরেন আমরা কিন্তু এখন আছি হচ্ছে কোম্পানি ফর্মেশনে। হ্যাঁ, ওইটা কিন্তু আমরা অনেক আগে পার করে এসেছি। আই ও, থিঙ্ক ইউ গেট মানে ইউ নো হোয়াট আই মিন। ওকে, সো জি এখানে স্যার। কিন্তু আমরা এখন দেখছি একটা কোম্পানি ফরমেশনের প্রসেসে আছি। ঠিক আছে, সো আই থিঙ্ক মানে যখন আমরা যেটা ডিসকাস করি একটু রেলিভেন্ট কোশ্চেন করবেন, দ্যাটস বেটার ফর অডিয়েন্সেস। ওকে, আর আপনি যেটা জানতে চেয়েছেন সিঙ্গেল, আপনার ইনফ্যাক্ট হচ্ছে মানে ওনার কোম্পানি যেটাকে বলা হচ্ছে যে একজন ব্যক্তি মিলে একটা কোম্পানি করা যায়, এরকমটা একটা আইন পাশ হয়েছে 2-3 বছর আগে, কিন্তু এখন পর্যন্ত আরজিসিতে এরকম কোনো কোম্পানি রেজিস্টার্ড হয়নি। So, যতক্ষণ পর্যন্ত রেজিস্ট্রেশন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটাকে আমরা ইনফ্যাক্ট হচ্ছে সিঙ্গেল কোম্পানি বা ওয়ান ম্যান কোম্পানি এটা বলতেই পারছি না। এটা একটা আইন আছে, কিন্তু আইনটার এখন পর্যন্ত আপনার কোনো ব্যবহার হয়নি টিল টু ডেট। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ওকে, সো আমরা যেটা দেখছিলাম যে আমরা কনসেন্ট অফ দ্য ডিরেক্টর, তো ডিরেক্টরশিপ হিসেবে আপনি পারফর্ম করতে রাজি কিনা সেটার জন্য ইনফ্যাক্ট হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে মানে একটা ইয়ে করলাম, মানে কনসেপ্ট নিয়ে নিলাম যে ডিরেক্টর হিসেবে কারা কারা কাজ করবেন। তো যখন এই কনসেন্ট আমরা পেয়ে যাব, ঠিক আছে, কনসেপ্ট অফ দ্য ডিরেক্টরটা যখন আমাদের হাতে চলে আসবে, তখন আমরা কি করব, আমরা তখন তাদেরকে নিয়ে একটা বোর্ড ফর্ম করব, বোর্ড অফ ডিরেক্টরস, যে এরা এরা ডিরেক্টরশিপ হতে মানে ডিরেক্টরশিপটা চেয়েছে, এবং দে হ্যাভ সিকিউর মোর দেন 2% অফ টোটাল নাম্বার অফ শেয়ার। 2%-এর বেশি শেয়ার হোল্ড করতে হবে, তাহলে আপনি ডিরেক্টর হিসেবে পারফর্ম করতে পারবেন। এরপর আসেন সিলেকশন অফ অবজেক্টিভস। এখন কোম্পানি আপনি ফর্ম করলেন, এখন আপনার এটার অবজেক্টিভটা কি? মেইন অবজেক্টিভ যেটা বারবার করে বলছি যে অবশ্যই প্রফিট ম্যাক্সিমাইজেশন। ঠিক আছে, স্টেক হোল্ডারদের ইনভেস্টমেন্টটা সেফ অ্যান্ড সিকিউর করা, এটার রিটার্ন এনশিওর করা, এবং আপনার ধরেন এই সিলেকশন অফ অবজেক্টিভ এটা আপনার মানে অবজেক্টিভটাকে একদম ডিটারমিন করা, ঠিক আছে, যে এই অবজেক্টিভটাই আসলে হবে।
এইটা চলে গেল আমাদের প্রমোশন স্টেজ, ঠিক আছে? এখন আসেন রেজিস্ট্রেশন স্টেজ, সাবমিশন অফ মেমোরান্ডাম অ্যান্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। কোথায় সাবমিট করবেন? এনি কমন মানে একেবারে যে আউট অফ কমন সেন্স বলেন তো কেউ একজন, যে কোথায় সাবমিট করবেন? স্যার প্রমোশন স্টেজে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমাদের যে স্পন্সর ইকুইটি যারা, ওরা কি কনসেন্ট অফ ডিরেক্টর হতে পারবে? হ্যাঁ অবশ্যই পারবে, কেন পারবে না? আচ্ছা স্যার। আর এখানে হচ্ছে যেটা বললেন যে আমরা সাতজন, সাতজনের মধ্যে চারজন হচ্ছে স্পন্সর ইকুইটি আর বাকি তিনজন হচ্ছে প্রোমোটার্স। তো প্রোমোটার্স যারা, ওরা কি এখানে 2% শেয়ার বাই করে ওরাও ডিরেক্টর হবে না? হ্যাঁ পারবে, কিন্তু স্পন্সররা যেটা করে যে স্পন্সররা একটু বেশি, মিনিমাম হচ্ছে 2% শেয়ার হোল্ড করতে হয় ডিরেক্টর হতে হলে। স্পন্সররা যেহেতু তারা দেখা যায় 5%, 10%ও করে থাকে, ঠিক আছে? সো তাদের একটু মানে বেশি প্রভাব থাকে। 2% শেয়ার থাকলেই আপনি ডিরেক্টর, ঠিক আছে? আর একজনের আছে 12%, তাহলে কে একটু বেশি প্রমিনেন্ট হয়ে যাচ্ছে বলেন? যার 12% আছে অ্যাজ ইউজুয়াল। জি স্যার। ঠিক আছে, সেটাই বোঝানো হচ্ছে। জি গুড স্যার। স্যার কোশ্চেন। স্যার স্পন্সর শেয়ার এন্ড জেনারেল শেয়ার দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? স্পন্সররা হচ্ছেন আপনার একেবারে কোম্পানি শুরু থেকে ইনিশিয়েট করেন, তারা স্পন্সরশিপে আছেন। আর জেনারেল শেয়ার হোল্ডাররা কোম্পানি ফর্ম করার পরে তখন তারা শেয়ার হোল্ডার হিসেবে আসেন, ঠিক আছে? স্যার এখানে তিনজন যে প্রমোটর ছিল, ওনারা কি ডাইরেক্টর হিসেবে ওনাদেরকে ট্রিট করা হবে নাকি ওনারা প্রমোটর হিসেবে ওনারা থাকবে? যদি মিনিমাম 2% করে শেয়ার কিনেন তাহলে তারাও ডিরেক্টর হিসেবে থাকতে পারবেন। আচ্ছা, এবার আমরা রেজিস্ট্রেশন স্টেজে আসি। সাবমিশন অফ মেমোরান্ডাম অ্যান্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। এই যে যে মেমোরান্ডাম অ্যান্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন যেটা আপনার করা হলো কোম্পানির জন্য, এটাকে আপনার সাবমিট করতে হবে। কোথায় সাবমিট করতে হবে? আরজিসি তে, রেজিস্টার অফ জয়েন্ট স্টক অ্যান্ড কোম্পানিজে, ঠিক আছে? তার সাথে কি করতে হবে? পেমেন্ট অফ স্ট্যাম্প ডিউটি এন্ড রেজিস্ট্রেশন ফি। স্ট্যাম্প ডিউটি কত টাকা আসলো বা রেজিস্ট্রেশন ফি কত টাকা আসলো সেগুলো সহ সাবমিট করবেন। করার পর আরজিসি স্যাটিসফাই হলে আপনাকে একটা একটা সার্টিফিকেট আপনাকে নিতে হবে, অবটেইনিং সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। আপনি যখন মানে এই মানে আরজিসি আপনার সব ডকুমেন্ট দেখে ভেরিফাই করে সব চেক করে যখন আপনার এটাতে আরজিসি স্যাটিসফাই হবে, আরজিসি তখন আপনাকে কি বলবে? আপনাকে একটা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন প্রদান করবে। ওকে, এই সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন আপনি হাতে পাওয়ার পর তখন থেকে আপনার ইনফ্যাক্ট হচ্ছে আপনি এই কোম্পানিটাকে মানে একেবারে ইয়ে করতে পারবেন, রান করতে পারবেন, ঠিক আছে? Commencement of business stage দেখেন, for a private limited company the business of the company can be commenced after getting the registration, that is certificate of incorporation. আপনি সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন পাওয়া মাত্রই আপনি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু তার ব্যবসা কার্যক্রম পরিচালনা শুরু করতে পারছে। বাট ফর এ পাবলিক লিমিটেড কোম্পানি দ্য কোম্পানি শ্যাল অবটেইন দ্য সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস ফ্রম দ্য রেজিস্টার। আর আপনার একটা পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু সাথে সাথে পাচ্ছে না, তাকে কি করতে হচ্ছে? তাকে আলাদা করে ইনকর্পোরেশনের পাশাপাশি কমেন্সমেন্ট অফ বিজনেস নামে আলাদা একটা অ্যাডিশনাল একটা সার্টিফিকেট অবটেইন করতে হবে, ঠিক আছে? আর তাহলে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন আর সার্টিফিকেট অফ কমার্সমেন্ট দুইটা কি দুই রকম সার্টিফিকেট? দুটা দুই রকম সার্টিফিকেট, তবে আপনার হচ্ছে মোর অর লেস একই টাইপের। সেম ডেটেই দুইটা সার্টিফিকেট ইস্যু করে। প্রাইভেট লিমিটেড কোম্পানি সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনটাই আসল, এটা হাতে পেলেই ব্যবসা করা শুরু করে দিতে পারে। আর আপনার পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আপনার কমেন্সমেন্ট অফ বিজনেসটা দরকার হয়, ঠিক আছে? স্যার এটা এটা কি স্যার কমেন্সমেন্ট অফ বিজনেস, এটা কি কার্যারম্ভের অনুমতিপত্র স্যার? সর্ট অফ, সর্ট অফ যে আপনি এই ডেটের থেকেই আপনি বিজনেসটা শুরু করার জন্য অনুমতি পেয়ে গেলেন, এতটুকুই, আর কিছু না। তার মানে পাবলিক লিমিটেডের ক্ষেত্রে দুইটাই লাগবে। হ্যাঁ, পাবলিক লিমিটেডের ক্ষেত্রে দুটাই লাগে। আচ্ছা, এবার আসেন আমরা দেখি সেকশন 11-এ কি বলছে। নেম অফ দ্য কোম্পানি অ্যান্ড চেঞ্জেস দেয়ার অফ।
একটা কোম্পানির নেম চেঞ্জ যদি আমরা করতে যেতে চাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়? মনে করেন একটা কোম্পানি ফর্ম করলাম, আমরা ওই যে নাম খুঁজলাম, আরজিসি থেকে নাম পেয়ে গেলাম, ফুলকুলি সুইট পেলাম না, নিহা সুইট পেলাম। আমরা ইনফ্যাক্ট হচ্ছে কি করলাম, আমরা একটা কোম্পানির মানে যে নামটা পেলাম, এখন ধরেন কি হলো, কিছুদিন পর গিয়ে সবার মনে হলো যে না, এই ব্র্যান্ডটা বা এই নামটা আসলে মার্কেটে সুইটেবল না, নেহা সুইটস মার্কেটে চলছে না। তাহলে আপনারা এখন কি করবেন? তখন বোর্ড মিলে, মানে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর সবাই মিলে চিন্তা করলো যে না, আমরা নামটা চেঞ্জ করব। ঠিক আছে, সো এখন ধরেন এটা এরকম না যে আপনি যেহেতু একটা কোম্পানিজ অ্যাক্টের আওতায় আপনি ইনফ্যাক্ট হচ্ছে একটা কোম্পানি ফর্ম করেছেন, একটা নাম সিলেক্ট করেছেন, আরজিসি থেকে ক্লিয়ারেন্স নিয়েছেন, অনেক ফর্মালিটিস পার করে আপনি এই জায়গায় এসেছেন, এখন আপনার মন হয়ে হলো আর আপনি সাথে সাথে নাম চেঞ্জ করে ফেলবেন, এরকমটা আসলে পসিবল না। সো এক্ষেত্রে আপনাকে কি করতে হচ্ছে? আপনাকে তখন নাম চেঞ্জের জন্য আপনাকে তখন মাথায় রাখতে হচ্ছে যে আমাকে একটা স্পেশাল রেজলিউশন পাস করাতে হবে। আরজিসি রেজিস্ট্রারকে কাছে আপনাকে একটা সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অফ দ্য রেজিস্টার ইন রাইটিং মে চেঞ্জ দ্য নেম। এরপর কি হচ্ছে, রেজিস্ট্রার ওই নতুন নামে আপনার পুরনো নামের জায়গায় শুধু নতুন নামটা দিয়ে আপনাকে একটা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন দিয়ে দিবেন। This certificate shall the conclusive proof of completion of changes of the name. The change of name shall not change any right or obligation or render defective any legal proceedings by or against the company. এই যে যে আপনি নামটা চেঞ্জ করলেন, এই নাম চেঞ্জ শুধুমাত্র আপনার কোম্পানির নামটাই চেঞ্জ হলো, কোম্পানির কোনো দায় দেনা কার্যক্রম বা কোনো পরিধি বা ব্যবসার আওতা বা ধরেন আপনার কোনো ব্যাংকার বা ডেট সার্ভিসিং ইস্যু, কোনো কিছুর উপর কোনো ইম্প্যাক্ট ফেলবে না, শুধুমাত্র আপনার নামটাই পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে নেম অফ দ্য কোম্পানি অ্যান্ড চেঞ্জেস দেয়ার অফ, আর কিছু না। এবার আসেন মেমোরান্ডামের অল্টারেশন। আমরা আগেই বলেছি মেমোরান্ডামে অল্টারেশন করতে হলে হাইকোর্টের পারমিশন লাগে। ঠিক আছে, মেমোরান্ডামের অল্টারেশন আপনি কি কিভাবে করতে পারেন দেখেন। সাবজেক্ট টু দ্য প্রভিশনস of this act, a company may, by a special resolution, alter the provisions of its memorandum with respect to the objects of the company. একটা একটা কোম্পানির আপনি যদি মেমোরান্ডামের আপনি অল্টারেশন করতে চান, আপনাকে একটা অবশ্যই স্পেশাল রেজলিউশন পাস করাতে হবে। ঠিক আছে, কোম্পানির মেইন যে অবজেক্ট থাকে, লাইক হচ্ছে আপনার মানে বিজনেসের ক্ষেত্রে আপনার, বা আপনি নেচার অফ বিজনেসের ক্ষেত্রে হতে পারে, বা আপনার এরকম কোনো কোনো ক্ষেত্রে হতে পারে যে যে ক্ষেত্রে আপনার একেবারে স্পেশাল রেজলিউশন পাস করানোর পর আপনি নাম চেঞ্জ মানে মেমোরান্ডামের অল্টারেশনটা আপনি করতে পারবেন। এবং এই ক্ষেত্রে আপনার আর একটা যেটা করতে হয়, আমরা আগেও যেটা বারবার করে বলেছি, সেটা হচ্ছে আপনার কোর্টের পারমিশন লাগে। কনফার্মেশন অফ দ্য কোর্ট ইজ রিকোয়ার্ড ফর দ্য অল্টারেশন। একটা মেমোরান্ডামে অল্টারেশন মডিফিকেশন অ্যামেন্ডমেন্ট যাই করেন না কেন, মানে সোজা কথা মাথায় রাখবেন, মনে রাখবেন সারা জীবন, মেমোরান্ডামে চেঞ্জ করতে হলে আপনাকে অবশ্যই কোর্টের কাছে যেতেই হবে। ঠিক আছে, বিফোর কনফার্মেশন দ্য কোর্ট মাস্ট বি স্যাটিসফাইড দ্যাট সাফিসিয়েন্ট নোটিস হ্যাজ বিন গিভেন টু এভরি হোল্ডার অফ ডিবেঞ্চার অর আদার্স হুজ ইন্টারেস্ট মে বি অ্যাফেক্টেড। আপনি কোর্টের কাছে অ্যাপিল করলেন আপনার মেমোরান্ডাম চেঞ্জের জন্য, তার আগে আপনাকে যেটা করতে হবে, আপনার সাফিসিয়েন্ট মেম্বারের কাছে, মানে 1/10 মিনিমাম, আপনার মনে করেন 1 লাখ আপনার ইনফ্যাক্ট হচ্ছে শেয়ার হোল্ডার আছে, ঠিক আছে, তার 1/10। হ্যাঁ, তা আপনাকে মোটামুটি মানে অন্তত 1,000টা শেয়ার হোল্ডারের কাছে আপনাকে গিয়ে পৌঁছায় তাদের একটা কনসেন্ট নিতে হবে, মিনিমাম কারোর উপর যেন কোনো ইম্প্যাক্ট না পড়ে বা কোনো ইফেক্ট না পড়ে, সেটা বোঝানো হচ্ছে। এখন দেখেন কি কি গ্রাউন্ডে আপনি মেমোরান্ডামের অল্টারেশন করতে পারবেন। ওয়াই, হোয়াট এক্সটেন্ট, হোয়াট গ্রাউন্ডস, খুব ভালো করে খেয়াল করবেন। টু ক্যারি অন ইটস বিজনেস মোর ইকোনমিক্যালি অর এফিসিয়েন্টলি। আপনি ধরেন ব্যবসা করে যাচ্ছেন একটা একভাবে, ঠিক আছে, কিন্তু অনেক দিন ব্যবসা করার পর আপনার কাছে গিয়ে মনে হলো যে না, আমি যেইভাবে ব্যবসা করে যাচ্ছি এই তরিকাতে ব্যবসা করলে আমার ব্যবসাটা আসলে ঠিক টিকবে না, ঠিক আছে, বা এইভাবে আমি আসলে সাকসেসফুল হতে পারবো না, আমি সাকসেসফুল হতে পারবো না। তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে চিন্তা করতে হবে যে আমি ব্যবসাটা আরো বেশি ইকোনমিক্যালি বা এফিশিয়েন্টলি করতে চাই। এই একটা ক্লজে আপনি মেমোরান্ডামটা চেঞ্জ করার জন্য আপিল করতে পারেন। সেকেন্ড ক্লজ হচ্ছে টু অ্যাটেইন ইটস মেইন পারপাস, সরি, এক্সকিউজ মি, to attain its main purpose by new or
ইমপ্রুভড মিনস, ঠিক আছে? আপনি নতুন ভাবে মানে আপনার এই যে মানে আপনার মেমোরান্ডামটা আছে, আপনি যেই পারপাজে ব্যবসাটা শুরু করেছেন সেটাকে ইনফ্যাক্ট হচ্ছে আপনি একটা নিউ মিনস বা ইমপ্রুভড ওয়েতে আপনি করতে চাচ্ছেন, এই একটা গ্রাউন্ড হতে পারে। ওকে, টু এনলার্জ অর চেঞ্জ দ্য লোকাল এরিয়া অফ ইটস অপারেশন। এখন ধরেন আপনার একটা লোকাল এরিয়ার ভিতর এতদিন ব্যবসাটা ছিল, মনে করেন মিরপুরের ভিতর শুধুমাত্র আপনি মানে বিজনেস করতেন, হ্যাঁ? এখন আপনি সেটা কি করছেন, আপনি সেটা থেকে বের হয়ে আপনি চিন্তা করছেন যে না, আমি ইনফ্যাক্ট হচ্ছে আহ, পুরা ঢাকা সিটিতে আমি আমার বিজনেসটা এক্সপান্স করব, ঠিক আছে? সেই ক্ষেত্রে ইনফ্যাক্ট হচ্ছে আপনার এটা পসিবল, এই গ্রাউন্ডটাতেও আপনি মেমোরান্ডামটা চেঞ্জ করতে পারবেন। এরপরে দেখেন, এর পরেরটা বলছি, টু ক্যারি অন সাম বিজনেস উইচ আন্ডার দ্য এক্সিস্টিং সার্কামস্টেন্সেস মে কনভিনিয়েন্টলি বি কম্বাইন্ড উইথ দ্য বিজনেস অফ দ্য কোম্পানি। আপনি এমন এক্সিস্টিং সার্কামস্টেন্সে মানে আপনার ধরেন যেই ব্যবসাটা আছেন এই ব্যবসার সাথে মানে আপনার মোটামুটি কম্বাইন করা যায় এরকম কোনো কোম্পানি আপনি ইনফ্যাক্ট হচ্ছে আর একটা ফর্ম করতে চাচ্ছেন, সেটা দ্যাট ইজ অলসো পসিবল, ঠিক আছে? সেই গ্রাউন্ডে আপনি করতে পারেন। লাইক ধরেন আপনি কি করেন, আপনি ইনফ্যাক্ট হচ্ছে এতদিন, হুম, জাস্ট এ মিনিট। আপনি মনে করেন যে আপনি ইনফ্যাক্ট হচ্ছে যে আপনি বিজনেস করছেন এতদিন ধরে, আপনি ধরেন কিসের বিজনেস হতে পারে, আপনি একটা ফুড কার্ট ছিল আপনার, ওকে? তো এখন আপনি চিন্তা করলেন যে আমার ফুড কার্টের সাথে শুধু মানে এই ফুডিং বিজনেসটা আমার ভালো যাচ্ছে, তো আমি এটার সাথে চাচ্ছি যে পাশাপাশি বাচ্চাদের কিছু খেলনা রাখবো। আজকাল আমরা দেখি না খুব স্ট্রিট ফুডের জন্য কার্ট থাকে অনেক ছোট ছোট কার্টে, হ্যাঁ? কার্টে খুব ইনফ্যাক্ট হচ্ছে এগুলো খুব পপুলার হয়েছে ঢাকা সিটিতে, ধানমন্ডিতে, মিরপুরে, আগারগাঁতে, অনেক কিছুতে, ঠিক আছে? ওই যে কেক নিয়ে নেচে নেচে কেক বিক্রি করতে একটা ছেলে, ঠিক আছে? সো এই টাইপের অনেক কিছুই হতে পারে। তো সাথে আপনি চিন্তা করলেন যে এইটার সাথে খাবারের দোকানের সাথে বাচ্চাদের সাথে, বাচ্চারা যেহেতু মা বাবার সাথে আসে এইসব দোকানে, তো আমরা কিছু বাচ্চাদের মানে কিডস টয় একটা সাথে রাখতে পারি, ঠিক আছে? সেরকম ইনফ্যাক্ট হচ্ছে আপনারা একটা কিছু চিন্তা করতে পারেন। সো এই যে যে ধরেন আপনি আপনার সেম নেচার অফ বিজনেসের সাথে আপনি চিন্তা করছেন যে আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ টাইপের আর একটা কিছু ফর্ম করে আপনি আপনার মানে মেমোরান্ডামটাকে আপনি এই গ্রাউন্ডে আপনি চেঞ্জ করতে পারবেন, অল্টার করতে পারবেন। এরপরে দেখেন, টু রেস্ট্রিক্ট অর অ্যাবান্ডন এনি অবজেক্ট স্পেসিফাইড ইন মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন। আপনি এমন কোনো কিছু মানে রেস্ট্রিক্ট বা অ্যাবান্ডন এমন কোনো অবজেক্ট আপনার যেটা বারণ করা ছিল মেমোরান্ডামে, এখন আপনি সেটাকে উঠাই দিতে চাচ্ছেন। লাইক হয়তো আপনার বলা ছিল ওই যে এরিয়ার একটা আমরা বলছিলাম, লাইক বলা ছিল যে শুধুমাত্র ঢাকা শহরে ব্যবসাটা করা হবে। আপনি চিন্তা করলেন যে না, আমি লার্জেস্ট এরিয়া জুড়ে আমি আমার অপারেশন চালাবো, পুরো বাংলাদেশে আমি চালাবো, শুধু ঢাকা শহরে না, ঠিক আছে? বিকজ ব্যবসা করতে করতে আপনার এখন ইনফ্যাক্ট হচ্ছে কি বলা যায় মানে হাত এসে গেছে। এখন আপনি ইনফ্যাক্ট হচ্ছে চিন্তা করছেন যে আপনি নেশন ওয়াইড আপনি বিজনেস করবেন, আপনি লোকাল এরিয়া ওয়াইজ আর বিজনেস করবেন না। তখন কিন্তু আপনি চাইলে আপনার যে অবজেক্ট ক্লসে ছিল যে আপনার এরিয়া অফ অপারেশন, আপনি সেটাকে চেঞ্জ করে এই গ্রাউন্ডে আপনি মেমোরান্ডামটাকে অল্টার করতে পারবেন। ওকে, এরপর দেখেন, টু সেল অর ডিসপোজ অফ দ্য হোল অর এনি পার্ট অফ দ্য আন্ডারটেকিং অফ দ্য কোম্পানি। কোম্পানির কোনো অ্যাসেট আপনি চাইলেও আপনি সেটা সেল করা বা ডিসপোজ করা, নষ্ট করা বা বিক্রি করা বা এরকম কোনো কিছু আপনি করতে পারবেন না, আপনাকে মেমোরান্ডাম থেকে এই অথরিটি ইনফ্যাক্ট হচ্ছে আপনাকে দেওয়া হয় নাই। ওকে, তো আপনাকে কি করতে হবে, আপনাকে এটা মাথায় রাখতে হবে যে মেমোরান্ডামে আপনাকে যতটুকু পর্যন্ত ডেলিগেশন অফ অথরিটি দেওয়া আছে ততটুকু পর্যন্ত আপনি করতে পারবেন। এর বাইরে গিয়ে যদি আপনি কোনো কিছু সেল করতে চান বা ডিসপোজ করতে চান, আপনাকে মেমোরান্ডামে অল্টারেশন মাস্ট করতেই লাগবে, ঠিক আছে? এটাই বোঝানো হচ্ছে। লাস্ট পার্টটা আসি, টু অ্যামালগামেন্ট উইথ এনি আদার কোম্পানি আর বডি। এখন একটা কোম্পানি চিন্তা করলো যে আমরা ইনফ্যাক্ট হচ্ছে এখন আমরা মানে এই মানে আমরা যে মেমোরান্ডামটাকে আমরা যে যা যা করেছি এটাকে ইনফ্যাক্ট হচ্ছে আমরা এখন অন্য কোনো কোম্পানির সাথে আমরা মার্চ করতে চাই, ঠিক আছে? অন্য কোনো কোম্পানির সাথে আমরা মার্চ করতে চাই এবং এই কোম্পানির সাথে মার্চ করে আমরা যেটা করব, নতুন করে অ্যামালগামেট করতে পারি বা মার্চ করতে পারি বা সাবসিডিয়ারি এরকম কিছু করতে পারি, ঠিক আছে? তো এটাকে ইনফ্যাক্ট হচ্ছে বোঝানো হচ্ছে।
অ্যাজ ওয়েল আপনি অন্য কোনো একটা কোম্পানির সাথে, হ্যাঁ, আপনি যদি অ্যামালগামেট করতে চান সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আমি এই কোম্পানির সাথে অ্যামালগামেট করব এবং মার্চ করব, তখন আপনাকে এই জিনিসগুলো কাজে লাগবে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনি যদি চিন্তা করেন যে না আমি যেরকম অবস্থাতেই আছি ঠিক আছে, এখন এখান থেকে আমি কোনো কিছু চেঞ্জ করতে পারবো না বা আমি চাচ্ছি না, ঠিক আছে, এই অবস্থাতে আমি কোম্পানিটাকে ক্যারি করে যাব। ভবিষ্যতে গিয়ে আমি যেহেতু মার্চ করার একটা চান্স আছে, তো এখন ধরেন এখানে উপরে আমরা যেসব গ্রাউন্ড পড়লাম এইগুলো গ্রাউন্ডের একটা বা আরেকটার সাথে ইন্টারলিঙ্ক না থাকলেও আপনি চাইলে এখনই কিন্তু এই ক্লজটাকে চেঞ্জ করে আগের থেকে অ্যাডভান্স করে রাখতে পারছেন। মেমোরান্ডামের অল্টারেশন তো আপনি 2 দিন পর পর করবেন না, যেহেতু মানে আপনার হাইকোর্টের পারমিশনের ইস্যু আছে এবং ধরেন এটা কিছুটা টাইম কনজিউমিংও বটে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আপনি কি করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে অ্যাট দিস মোমেন্ট আপনি এটাকে মানে অ্যামালগামেটের পারমিশনটা নিয়ে রাখলেন, অল্টারেশনটা করে রাখলেন, ভবিষ্যতে গিয়ে আপনি করবেন, আপনি চাইলে সেইটাও করতে পারছেন। দ্যাট ইজ অলসো পসিবল, ঠিক আছে। সো দ্যাটস অল অ্যাবাউট এই গ্রাউন্ডগুলোতে ইউজুয়ালি আপনার মেমোরান্ডামটা চেঞ্জ করা যায় মিনস হচ্ছে মানে অল্টারনেটিভ মানে অল্টারেশন করা যায়, অ্যামেন্ডমেন্ট করা যায় উইথ দ্য প্রেয়ার অ্যাপ্রুভাল অফ কোর্ট। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ প্লিজ। স্যার এইখানে অটোলেশনের স্যার যে মানে যে পয়েন্ট গুলো স্যার দেওয়া হয়েছে স্যার, এগুলোর বাইরে কি স্যার মানে আর করা পসিবল না স্যার? এগুলোর উপরই কি স্যার আমরা মানে অল্টারেশনটা করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অল্টারেশন এগুলোর উপরে করতে পারবেন, এর বাইরে আসলে আর কিছু নাই, ঠিক বেসিক্যালি আছে এর স্যার। বাইরে কিছু নেই। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে শুরুতেই বলি, সেটা হচ্ছে আপনারা কিন্তু অবভিয়াসলি মানে অবশ্যই আপনারা একদম অরিজিনাল অ্যাক্ট দেখবেন, ঠিক আছে। কোনো রাইটারের স্পেসিফিক রাইটারের বই দেখার থেকে অরিজিনাল অ্যাক্ট দেখাটা আই প্রেফার। বিকজ হচ্ছে ধরেন আপনার এখানে কোম্পানিজ অ্যাক্টের অরিজিনাল অ্যাক্ট আপনারা গুগলেই পেয়ে যাবেন, ঠিক আছে। আপনার এখানে মানে গুগল সাহেবের কাছ থেকে নিয়ে আপনারা ডাউনলোড করে পিডিএফ কপি দেখেন বা যেটা দেখেন অরিজিনাল অ্যাক্ট দেখেন। সেখানে কোনো ইন্টারপ্রিটেশনের প্রবলেম হলে তখন আপনারা সেটাকেও মানে ট্রান্সলেট করে দেখেন যে কিভাবে কি আসে, বা কোনো কোয়ারি থাকলে সেটা আমাকে জানিয়ে দেন, আমাকে ইনফ্যাক্ট হচ্ছে একটা ইমেল করে দেন কমন ইমেল অ্যাড্রেস থেকে, বা একটা হোয়াটসঅ্যাপে টেক্সট করে দেন, ঠিক আছে। আই উইল ট্রাই টু মিট আপ অফ অল অফ ইউর কোয়ারিজ ফর শিওর। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনারা ধর কোনো স্পেসিফিক রাইটারের ইন্টারপ্রিটেশন বা রাইটারের বই দেখবেন না, দ্যাটস মাই রিকোয়েস্ট। সবসময় একেবারে অরিজিনাল অথেন্টিক অ্যাক্টটাই ফলো করবেন। বুঝাতে পারলাম আপনাদের? জি কারো স্যার। কোনো কোয়েরি, কোনো কোনো কোশ্চেন থাকলে বলেন। কারো কোনো কোশ্চেন নাই? সেকেন্ড সিরিয়াল সিস্টেম আমি দিয়ে দিলাম চ্যাট বক্সে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেন। কোম্পানিজ অ্যাক্টের একেবারে বেসিক ইনিশিয়াল যে মানে সেকশন গুলো আছে, যে 2টা সিনopসিস নিয়ে আমরা ক্লাস করলাম, আপনাদের এখান থেকে যেটা যেটা কোনো কোয়েরি থাকলে সেটা আপনারা অবশ্যই কিন্তু মানে লিখে তারপর আবার আমাকে জানান, ঠিক আছে। নেক্সট ক্লাসের আগে জানাবেন। আমরা ইনফ্যাক্ট হচ্ছে পরের ক্লাসে গিয়ে দেখা যাবে আমরা হয়তো একটা মানে ফার্স্ট অফ অল 10-15 মিনিটস আমরা একটা রিক্যাপ করে নিলাম। তার আগের ক্লাসেরটারও কি মানে এর আগেরটারও কি স্যার পিডিএফ করে দেওয়া গেলে ভালো হতো? ক্লাস রিপ্রেজেন্টেটিভ আপনাকে আরো অ্যাক্টিভ হতে হবে, পিডিএফ টিডিএফ এগুলো আপনাকেই করে নিয়ে সার্কুলেট করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা। ও আচ্ছা স্যার, সরি। কোনো অসুবিধা নেই, এখন আমি করে দিয়েছি, ঠিক আছে। নেক্সট ইনফ্যাক্ট হচ্ছে করে নিন, অসুবিধা নেই। ওকে স্যার। ওকে, আর আপনাদের বাকি আর কোনো কোয়ারিজ? আর কারো কোনো কোয়ারি থাকলে আপনারা করতে পারেন। ওকে ফাইন, ধরে নিচ্ছি যে আপনাদের কারো কোনো কোয়ারি নাই।
আমি আপনাদের সিনাপসিস গুলো দিয়ে দিলাম, যেহেতু ভেরি ফার্স্ট ক্লাস আপনারা নিজেরাও রিভিউ করেন, করে যদি কোনো কোয়ারি থাকে সেগুলো ইনফ্যাক্ট হচ্ছে ক্লাস ক্যাপ্টেনের কাছে থ্রুতে, বা আপনারা নিজেরাও সিনাপসিস আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আমাকে নক করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করে দিন, আই উইল ট্রাই টু মিট আপ। ঠিক আছে, ওকে, তাহলে আজকের মতো আমি এখানেই ক্লাস সাইন অফ করে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। কার কোনো কোয়ারি থাকলে অবশ্যই মেল করে জানাবেন নেক্সট ক্লাসের আগেই। ঠিক আছে। আপনারা সবাই কি মানে মিউটেন্ট টাইপের, মানে ডিভ ডাম মিউট কেন সবাই, কারো কোনো কথা ওকে, নেই? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ থ্যাংক স্যার, ইউ স্যার, অনেক ঠিক আছে ধন্যবাদ স্যার। স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। সালাম আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। Thank you.